অদৃষ্টের সঙ্গে অভিসারের ৮০তম বর্ষপূর্তিতে আপনাদের জাতীয়তাবাদী অভিনন্দন। ২০২৬ সালের ১৫ই অগাস্টের তাৎপর্যটাই আলাদা। আমাদের এই পশ্চিমবঙ্গে প্রথমবার এটি রাষ্ট্রবাদী হিন্দু জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জাতীয়তাবাদের ধারণাকে সমাজের সর্বস্তরে চারিয়ে দেওয়ার জন্য শুভেন্দুবাবুর নেতৃত্বাধীন নতুন সরকার কোনো চেষ্টার কসুর করছে না। ১২,৩৩,০০,০০,০০০ মা ভারতীর যখন বেটাবেটি ছিল, তখন শহীদ ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে আত্মবলিদান দিয়েছেন। কত বিপ্লবী, কত তরুণ, কত জানা অজানা মানুষের ত্যাগ, প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। যারা এ আজাদি ঝুটা হে বলে দীর্ঘদিন স্লোগান দিয়েছিলেন, এখনো আজাদির দাবিতে পথে নামেন, তাদের মনে করিয়ে দেওয়া ভালো যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করেছি, ভবিষ্যতে রক্ষা করব এবং আমাদের সংকল্প নিতে হবে ২০৪৭-এ উন্নত দেশের শিরোপা যেন ভারতবর্ষ পায়। এবছরের স্বাধীনতার আরো একটা বড় প্রাপ্তি আছে। ভারতবর্ষ মাওবাদ মুক্ত হয়েছে। যারা রেড করিডর তৈরি করে ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতাকে চ্যালেঞ্জ করেছিল এবং যাদের সিম্প্যাথাইজার সমাজের বিভিন্ন স্তরে ছিল, তাদেরকে চিহ্নিত করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হয়েছে। যারা ভুল করে অস্ত্র তুলে নিয়ে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তারা আত্মসমর্পণ করেছেন, অনেকে মূল স্রোতে ফিরে এসেছেন, ফিরে আসার চেষ্টা করেছেন। দেখুন, বিভাজনের বিভীষিকার দিবস ১৪ই অগাস্ট যেটা নতুন সরকার পালন করছে, আমরা কি করে ভুলে যাব ৪৬-এর কলকাতায় গ্রেট ক্যালকাটা কিলিং? কি করে ভুলে যাব নোয়াখালীতে হিন্দু বিরোধী দাঙ্গা? কি করে ভুলে যাব বাংলাদেশ স্বাধীনতার সময় হিন্দু নিধন? ভুলবো না, আমরা ভুলতে পারি না, এগুলোকে মনে রাখতে হবে। আমরা ভুলে যাব গোপাল মুখোপাধ্যায়কে, যার নামে রাস্তা হয়েছে। অনেকে তা নিয়েও আপত্তি তুলেছিলেন। কিছু বামপন্থী মানুষ বলছিলেন গোপাল পাঁঠা নাকি, গোপাল মুখার্জি নাকি গুন্ডা ছিল। গোপালবাবুর একটা বিধান সরণের উপরে পাঁঠার মাংসের দোকান ছিল, সেই জন্য অনেকে রসিকতা করে বলতেন গোপাল পাঁঠা, কিন্তু উনি গোপাল মুখার্জি সনাতনীদের রক্ষা করেছিলেন। তার অবদানও কিন্তু ভুললে চলবে না। দেখুন, অটলজি খুব সুন্দরভাবে ভারত রাষ্ট্রের ধারণাটাকে ব্যাখ্যা করেছেন। ये भारत की भूमिका टुकड़ा नहीं है, एक जीता जागता राष्ट्र पुरुष है। ये बंधन की भूमि है, ये अभिनंदन की भूमि है। यहां बहती हुई हर नदी हमारे लिए गंगा है, इसके कंकर कंकर हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत के लिए, मरेंगे भी इस भारत के लिए। मरने के बाद गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगा के सुनेगा तो एक ही आवाज आएगी, भारत माता की जय। অনেকেই ব্যাখ্যা করেছেন আইডিয়া অফ ইন্ডিয়া। আমি তাদের ব্যাখ্যাকে ছোট করি না।
সুনীল খিলনানি থেকে শুরু করে রামচন্দ্র গুহ। কিন্তু অটলজি যে অসাধারণ এই পংক্তিগুলো, আমার মনে হয় ভারত রাষ্ট্রের ধারণাটা একেবারে সবার সামনে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমার যাত্রাপথের আনন্দ গানে যদি শরিক হতে চান, থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন, মনে করলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে আমি এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছি, সরকারের কি ঠিকানা বদল হচ্ছে, কেন হচ্ছে, সে বিষয়ে যাব, কিন্তু দু একটা কথা তার আগে বলে নেওয়া ভালো। দেখুন, সেই কবে সত্যেন্দ্রনাথ মজুমদার লিখেছিলেন, ইহারা সাম্রাজ্যবাদের জারদ সন্তান, মাতৃজঠরের লজ্জা, লজ্জাও ইহাকে দেখিয়া লজ্জায় সরিয়া দাঁড়ায়, দেশবাসী ইহাদের চিনিয়া রাখো। আমি সাম্রাজ্যবাদের জারদ সন্তানটা বাদ দিলাম, আমি বলছি নান্টু মাতৃজঠরের লজ্জা, লজ্জাও ইহাদের দেখিয়া লজ্জায় সরিয়া দাঁড়ায়, বঙ্গবাসী ইহাদের চিনিয়া রাখুন। মুখ্য সচেতক ছিলেন না নান্টু? আজকে নান্টুকে যখন আদালতে তোলা হচ্ছে 14ই অগস্ট, ডিম কাদা সবই তার উপর বর্ষিত হচ্ছে। জনরোষ কাকে বলে তার প্রমাণ। ওই পরিবার বিগত 15 বছর খড়দা পানিহাটি অঞ্চলে কি করেছে সাধারণ মানুষ জানে। বন্ধ কারখানার জমি দখল করে প্রমোটারদের হাতে তুলে দিয়েছেন, বিরোধী কণ্ঠস্বরকে গুন্ডামি করে দাবিয়েছেন। আবার শুনলাম কেউ লটারি টিকিট জিতেছিলেন, সেই টিকিট হড়প করে টাকা হাতিয়ে নিয়েছেন। আর তিলোত্তমার সৎকার এবং আর্চিকর থেকে তিলোত্তমার মৃতদেহ বাড়িতে আনা, সব নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে যেভাবে সৎকার করেছে নান্টু এবং তার সাঙ্গপাঙ্গরা, যখন অপারেশন তিলোত্তমা মমতা ব্যানার্জির নির্দেশে নান্টু সম্পন্ন করেছিল, তখন বলেছিল ওয়েল ডান বয়েস। নান্টু তো একটা খাস বৃত্ত, গৃহবৃত্ত। ওর মালকিনকে ধরতে হবে, ডাকতে হবে, মুখোমুখি বসিয়ে জেরা করতে হবে। নান্টু মালকিন সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল, দেখবেন জবনিকাপাত হবে। নান্টু তো কালীঘাটের খাস বৃত্ত, একেবারে চটি চাটা। তোলামূলে সবাই চটি চাটা, নান্টুও চটি চাটা। নান্টু হুকুম তালিম করেছে, যিনি হুকুমটা দিয়েছিলেন তাকে কেন জেরার আওতায় আনা হচ্ছে না? বঙ্গবাসী এই প্রশ্নটাই বারবার করছে, সিবিআই কেন করেনি, তাকে জিজ্ঞাসাবাদ। আশা করব এখন নতুন করে যে তদন্ত সিবিআইও করছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্মশান কেলেঙ্কারিতে রাজ্য পুলিশ যেটা করছে, ওই নির্মম মহিলাকে জেরা করা হোক, তার ফোনটা বাজেয়াপ্ত করা হোক। দেখবেন সব রহস্যের জবনিকাপাত হবে। যদি সেটা না করা হয় তাহলে কিন্তু নতুন সরকারের সদিচ্ছা নিয়েও জনমানসে প্রশ্ন উঠবে। তিলোত্তমাকে নিয়ে রাজনীতির রুটি শেখা যেন বন্ধ হয়। ও আমাদের ঘরের মেয়ে, কি ফুল ঝরিল বিপুল অন্ধকারে। আশা করব নতুন সরকার জনগণের এই দাবিকে বিবেচনা করে আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। বিধানসভার বিরোধী দলনেতা একটি মারাত্মক অভিযোগ করেছেন ঋতব্রত।
রীতিমতো তথ্য দিয়ে। তোলামূল মানে কালীঘাট তোলামূল, এখন, আগে তোলামূল একটাই ছিল, তাদের নাকি 250 জন কর্মচারী আছে, মাস মাইনের কর্মচারী। সেই কর্মচারীদের বেতন দিতে প্রতি মাসে 51,23,000 টাকা খরচ হয়। আচ্ছা, 250 জন কর্মচারী তোলামূলে, কর্মচারী কোথায়? তো ক্যাডার বেস দল নয়। সিপিএম যেমন ক্যাডারদের বেতন দেয় বা ভাতা দেয়, আমি তো শুনিনি কোনোদিন তোলামূল তাদের সমর্থকদের, মানে তাদের কর্মীদের বেতন দেয়। সবটাই নাকি স্বেচ্ছাশ্রম, 75-25-এর ভাগ। আর তোলামূলের নাকি 17টা অফিস আছে, সেই অফিস মেনটেন করতে নাকি 1 কোটি টাকা প্রতি মাসে খরচ হয়। 17টা অফিস। তোলামূলের সমর্থকদের বলি, আপনারা একটু খুঁজে বার করে আমায় জানাবেন তো প্লিজ কমেন্ট বক্সে, তোলামূলের 17টা অফিস কোথায় আছে? কেরলে আছে, ইউপিতে আছে, কোথায় আছে? রাজ্যে 17টা অফিস, তার জন্য 1 কোটি টাকা খরচ হয়? নাকি ঋতব্রত বলেছেন কেম্যান আইল্যান্ডে আছে, ভানুয়াতুতে আছে। তদন্ত হোক। আর সব থেকে চাঞ্চল্যকর ব্যাপার কি জানেন? ইলেকশনে এই অভাবনীয় বিপর্যয়ের পরও তৃণমূলের তহবিল স্ফীত হয়েছে। ঋতব্রত তথ্য দিয়ে দাবি করেছেন 4 মে ফল বেরোবার পর 3 সপ্তাহের মধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্টে 360 কোটি টাকা জমা পড়েছে, তোলামূলের একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে। নির্বাচনে বিপর্যয়ের পর ভাবুন, তার 3 সপ্তাহের মধ্যে একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে 360 কোটি টাকা জমা পড়েছে। এ টাকার উৎস কি? কোত্থেকে এলো? হঠাৎ করে এক লপ্তে 360 কোটি টাকা একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে? তদন্তকারীরা তদন্ত করুন, ইডি তদন্ত করুন। ডাকাত রানী আর ফেরেববাজ ভাইপো, এ কিসের টাকা? কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা, চাকরি বিক্রির কমিশনের টাকা, পাথর খাদান থেকে বেআইনি পাথর পাচারের টাকা? কিসের টাকা? 360 কোটি টাকা। ঋতব্রত একেবারে পরিসংখ্যান তুলে দাবি করেছেন, বলেছেন তদন্ত হোক। ডাকাত রানী আর ফেরেববাজ ভাইপো কি করেছে বাংলায় ভাবুন আপনারা শুধু। যারা এখনো এই পিসি ভাইপোকে একটু সহমর্মিতা জ্ঞাপন করেন, জেনে রাখবেন এরা বাংলাকে লুটেছে শুধু নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। ডাকাতি করেছে বাংলায়, ডাকাতি 15 বছর ধরে ডাকাতি করেছে, ক্ষমার অযোগ্য অপরাধ। এবার আসি এই প্রতিবেদনের মূল বিষয়। 2011 সালে রাজভবনে শপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে মহাকারণে গিয়েছিলেন, জনজোয়ার। তখন তো মমতা ব্যানার্জির একেবারে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা এবং ইমেজ, তিনি সর্বরৌঘর বিশল্যকরণী। 2013 সালে সম্ভবত কোনো জ্যোতিষীর পরামর্শে তিনি মহাকারণ ত্যাগ করেছেন। ওই কথা আছে না, গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমতল। HRBCর একটা পরিত্যক্ত অফিসকে সাজিয়ে গুছিয়ে আজকের নবান্ন। কিন্তু নবান্নে মাত্র 8টা দপ্তর আছে সরকারি, আর বাকি দপ্তরগুলো কোথায়? 54টা সরকারের দপ্তর, তার মধ্যে কতগুলো আছে আপনার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে, কতগুলো আছে জেসব বিল্ডিংয়ে, বিধাননগরে বিকাশ ভবন, ময়ূর ভবন, জল সম্পদ ভবন, উন্নয়ন ভবন, কত ভবন। ধরুন একজন আধিকারিকের, যিনি শিক্ষা মন্ত্রকের সঙ্গে যুক্ত, তাকে নবান্ন যেতেই হয়। তিনি নবান্ন যাবেন আসবেন, সময় লাগবে 2 ঘন্টা, গাড়ির তেল পুড়বে।
তাহলে যাতায়াতের জন্যই তো আপনার 2 ঘন্টা সময় হয়ে গেল, চলে গেল, কাজটা ব্যাহত হবে। তাই নতুন সরকার ইন প্রিন্সিপাল সিদ্ধান্ত নিয়েছে সবকিছু এক ছাতার তলায় নিয়ে আসা হবে। 54টা দপ্তর একই বিল্ডিংয়ে থাকবে। কতটা জায়গার দরকার? 5 লক্ষ বর্গফুট। কোথায় হতে পারে? সম্ভবত যেখানে প্রাক্তন সরকার মানে পূর্বতন সরকার দুর্গাঙ্গন করার পরিকল্পনা করেছিল, যেটা নতুন সরকার যেটা বাতিল করে দিয়েছে, সেখানে এই প্রকল্প মানে এটা হবে। ইন প্রিন্সিপাল সিদ্ধান্ত হয়ে গেছে, হয়তো জানানোও হবে। ব্যয় কত হবে? আনুমানিক 300-350 কোটি টাকা। সরকারের যুক্তি কি? যে এক ছাদের তলায় সবকটা দপ্তর থাকলে গাড়ির খরচ কমবে, বিদ্যুৎ সাশ্রয় হবে। আর এখন তো আপনার বিশ্ব বাংলা গেট বলুন, নিউ টাউন অ্যাকশন এরিয়া 1, এখন যোগাযোগ দারুণ হয়ে গেছে। এরপর তো মেট্রোর বিভিন্ন লাইন আছে, এয়ারপোর্ট গড়িয়া চালু হয়ে যাবে। ততদিনে রাজ্য সরকারের নতুন মহাকরণ গড়ে উঠবে হয়তো নিউ টাউনে। তাহলে সরকারের যা এক্সিস্টিং অফিসগুলো আছে কি করা হবে? পরিকল্পনা নাকি সেগুলো অকশন করা হবে, কিন্তু মহাকরণ নয়। দেখুন, বিজেপি বলেছিল মহাকরণ থেকে তারা সরকার পরিচালনা করবে। মহাকরণের রিনোভেশনের কাজ হচ্ছে, সময় সাপেক্ষ ব্যাপার। শহরের প্রাণকেন্দ্রে মহাকরণ, সেখানকার একটা ঐতিহ্য আছে, অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী রাইটার্স বিল্ডিং, সেখানে একটা সংগ্রহশালা করা যেতে পারে, পরিকল্পনা আছে। কিন্তু এই উদ্যোগ যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, এটা কিন্তু খুব ইতিবাচক পদক্ষেপ হবে। এক ছাদের তলায় সরকারের সব দপ্তর, আমলাদের বিভিন্ন দপ্তরে আর ছোটাছুটি করতে হবে না। নগরোন্নয়ন মন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ মিনিস্টার অফিসে যোগাযোগ করতে হলে একই ছাদের তলায় যেহেতু সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারবে। হয়তো অনেকগুলো ব্লক তৈরি হবে, একটা কমপ্লেক্স তৈরি হবে। সেই কমপ্লেক্সের মধ্যে সমস্ত সরকারি দপ্তর, যেটা 54টা সরকারি দপ্তর, এখনো পর্যন্ত সেটাকে স্থানান্তরিত করার পরিকল্পনা চলছে। আর ওই জায়গাটা তো বিমানবন্দরেরও খুব কাছে। আর যেরকমভাবে মেট্রো নেটওয়ার্ক দিয়ে কলকাতাকে ঘেরা হচ্ছে, তাতে সরকারি কর্মচারীদেরও খুব একটা সমস্যা হবে না পৌঁছতে। এখন ধরুন হাওড়া স্টেশন থেকে আপনি সেক্টর 5 চলেই যান মেট্রো করে, তারপরে গড়িয়া এয়ারপোর্ট মেট্রো চালু হয়ে যাবে, অরেঞ্জ লাইন বলছে। আমি সব মিলিয়ে ধরলাম আরো 2-2.5 বছরে পুরো মেট্রো নেটওয়ার্কটা চালু হয়ে যাবে, জোকা বিবিধিবাগও চালু হয়ে যাবে। ধরুন জোকা থেকে কেউ, ধরুন আমি 3 বছর বাদে চালু হয়ে গেল নতুন মহাকরণ নিউ টাউনে, তাহলে যিনি ধরুন জোকাতে থাকেন তিনি মেট্রো করে এসপ্ল্যানেড আসবেন, এসপ্ল্যানেড থেকে সোজা চলে যাবেন নতুন মহাকরণে। সাধু উদ্যোগ। ঠিকানা বদল করাটা খুব জরুরি। মাত্র 8টা দপ্তর আছে নবান্নে, রাইটার্সেও অনেক দপ্তর আছে। ল তো রাইটার্স বিল্ডিংয়ে, পূর্ত দপ্তর তো রাইটার্স বিল্ডিং থেকে চলে। তাহলে এই উদ্যোগ যদি বাস্তবায়িত হয়, তাহলে সরকারের কিন্তু সাশ্রয় হবে। এক ছাদের তলায় আসলে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে কর্মচারীদের, আমলাদের, এবং পুরনো সরকারি দপ্তরগুলো থেকে সরকার কিন্তু মনিটাইজেশন করতে পারবে। কিভাবে করবে সেটা তাদের ব্যাপার। প্রচুর স্পেস আছে, সেগুলো যদি লিজে দেয় বা অন্যভাবে ব্যবহার করে, সরকারি কোষাগারে অর্থ আসবে। এই উদ্যোগটা নেওয়া হয়েছে, সাধু উদ্যোগ।
আশা করি আগামী 3-4 বছরের মধ্যে আমাদের নতুন মহাকরণ গড়ে উঠবে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রিটেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।